কোটা সংস্কার আন্দোলন বিষয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমি দিদারুল মুস্তফা কিছু পর্যালোচনা উপস্থাপন করছি। আপনাদের বক্তব্য থাকলে কমেন্টসে উল্লেখ করতে পারেন। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকেই সরকার কোনো রকম গুরুত্ব দেয়নি। মনে করেছে ছাত্রদের এই আন্দোলন ছাত্র দিয়ে দমন করে ফেলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের এক পর্যায়ে বলেছেন, জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত। ঘোষণার পরপরই আন্দোলনকারীদের উপর নির্যাতন নেমে আসে ছাত্রলীগের। সহিংস পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ চড়াও হয়, সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোটা আন্দোলন বিষয়ে কথা বলতে গিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের রাজাকার বলতে দ্বিধা করেননি। তখন থেকেই ছাত্রদের সাথে আপামর জনসাধারণ রাস্তায় নেমে আসে। ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদের পাওয়ার সম্পর্কে ক্ষমতাসীন দলের কোনো ধারণাই ছিল না। রাজপথ যখন রক্তে রঞ্জিত হতে শুরু করল, নিরস্ত্র ছাত্রছাত্রী পুলিশের গুলির মুখে বুক পেতে দিচ্ছে, তখনই সরকারের কিঞ্চিত বুঝতে পারলেন পরিস্থিতি ভয়াবহ। তারপরেই আসলো আলোচনার প্রস্তাব। সরকার এমন এক সময় কোটা আন্দোলনকারীদের উপর আলোচনার প্রস্তাব দিয়েছে, তখন 50 জনের অধিক প্রাণহানি ঘটে গেছে, আহত হয়েছে শত শত, পুরো দেশ হয়ে পড়েছে উত্তাল। এই ঘটনায় আমরা প্রবাসীরা গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্রুদ্ধ। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কি এড়ানো যেত না? শান্তিপূর্ণ আন্দোলনটিকে কেন এই পরিণতির দিকে নিয়ে গেল? জনমনে সাধারণ ধারণা হচ্ছে সরকারের অদূরদর্শিতা এবং বেফাস কথাবার্তা পরিস্থিতির জন্য দায়ী। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা যখন বারবার আলোচনার আহ্বান জানিয়ে আসছিলেন, সরকারের তরফে ইতিবাচক ঘোষণার আশ্বাসের অপেক্ষায় ছিলেন, তখন আদালতের দোহাই দিয়ে সরকার বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ফলে শিক্ষার্থীদের মনে কোটা সংস্কার বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে এবং জনরোষ আরও বাড়তে থাকে। সেই শান্তিপূর্ণ আন্দোলনটি তখনই সহিংসতায় রূপ নেয় যখন সরকারি দলের ছাত্র সংগঠন আন্দোলনকারীদের উপর হামলা শুরু করে। সরকার বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়া করতে কাঁদানে গ্যাস, টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সে সময় সাদা পোশাকে অস্ত্রধারী লোকজনদেরকেও তাদের পেছনে দেখা যায়। এ প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলনকারীরা বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে এবং সারা দেশে শিক্ষার্থী তরুণরা রাজপথে নেমে আসে। তাদের সমর্থনে সাধারণ জনগণকেও মাঠে দেখা যায়। এই বিক্ষোভে পুরা বাংলাদেশ কার্যত স্থবির হয়ে পড়ে। সরকার শক্তি প্রয়োগে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে গেলে শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ এর পাল্টা জবাব দিতে শুরু করে। বিভিন্ন স্থানে সংঘাত ছড়িয়ে পড়ে এবং 2 দিনে শিক্ষার্থীসহ অন্তত
33 জন মারা যায়। বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াবহ ঘটনা বিরল। এই প্রেক্ষাপটে আইনমন্ত্রী আনিসুল হক গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের প্রতি সংলাপের যে আহ্বান জানিয়ে আসছিলেন তা নিশ্চিতভাবেই সরকার বিলম্বিত প্রতিক্রিয়া। একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন সংলাপের প্রস্তাব আসেনি। আইনমন্ত্রীর বক্তব্যে আইনি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দাবি দেওয়া দ্রুত মেনে নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে সংঘর্ষ ও পুলিশের গুলিতে এতগুলো প্রাণ ঝরে গেল, এত মানুষ আহত হলেন, দেশ জুড়ে সহিংসতায় যে এত সম্পদ ধ্বংস হলো, তার দায়ভার কে নেবে? আমরা মনে করি যে কোনো সমস্যায় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এবারের কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আমরা তা বলে আসছি। সরকার তা বিবেচনায় নিলে দেশ আর এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ত না। বর্তমান পরিস্থিতিতে সংলাপের যে আহ্বান সরকারের তরফে দেওয়া হয়েছে তা শেষ পর্যন্ত কী পরিণতি পায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে যে কোনো আলোচনার পরিবেশ তৈরির জন্য একটি আস্থার পরিস্থিতি সৃষ্টি করতে হয়। দেশ জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিতে হবে। বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে হবে। সরকারকে কঠোর অবস্থান থেকে সরে আসতে হবে এবং নিজেদের কর্মী নামিয়ে আন্দোলন দমনের কৌশল পরিহার করতে হবে। সরকারকে মনে রাখতে হবে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির প্রতি দেশের মানুষের গণসমর্থন রয়েছে। সরকার যে পথে বল প্রয়োগ করে এই ন্যায্য আন্দোলনকে দমনের চেষ্টা করছে সেটা হবে আত্মঘাতী। ধন্যবাদ সবাইকে।